আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সেমিনারে অংশগ্রহণ করার জন্য। সেমিনারের শুরুতে আমি আসলে একটু পরিচয় করায় দিতে চাচ্ছি। এখানে যারা আসলে স্পিকার হিসেবে কথা বলবেন এবং কোয়েশ্চেন এর অ্যান্সার করবেন, তাদের সাথে একটু পরিচয় করায় নিচ্ছি। আর কাইন্ডলি হচ্ছে যারা আমাদের সাথে অনলাইনে জয়েন করবেন, তারা মাইকটা একটু মিউট করে রাখবেন। এটা আসলে আমাদের জন্য সুবিধা হবে কথা বলতে। আমি আসলে আমার পরিচয় দিয়ে শুরু করছি। আ আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি আ বর্তমানে জাপানে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। অ্যাকচুয়ালি আমি একটা কোম্পানিতে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। বাংলাদেশ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এরপর আমি বাংলাদেশে বেশ কিছুদিন কাজ করার পরে জাপানে আসি। এখন জাপানে এখানে কাজ করছি। আর আমার সাথে আছেন আ মোহাম্মদ বেলায়েত আলী। উনি হচ্ছেন ইউমিকাতার ফাউন্ডার। উম আ উনি বাংলাদেশে গ্র্যাজুয়েশন করেছেন। এরপরে একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার ছিলেন। পরবর্তীতে উনি এখানে পিএইচডি করেন। পিএইচডি করার পরে এখানে উনি তোশিবাতে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে এখন কর্মরত আছেন। এরপরে আমাদের সাথে আছেন আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মঞ্জুর হোসেন বুলেট। উনি উনার কর্মজীবনে ম্যানেজার ম্যাক্স গ্রুপের ম্যানেজার হিসেবে কাজ করছেন। এবং উনি এমবিএ কমপ্লিট করেছেন। বর্তমানে উনি হচ্ছে আমাদের রাজশাহী ব্রাঞ্চের ব্রাঞ্চ ডিরেক্টর হিসেবে আছেন। এছাড়া আমাদের সাথে আছেন আহসান হাবিব। উনি আ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি করেছেন এবং উনি আমাদের সাথে পাবনা ব্রাঞ্চের ব্রাঞ্চ ডিরেক্টর হিসেবে আছেন। এরপর আছে আমাদের সাথে আমাদের আম জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর যিনি বর্তমানে জাপানেই আছেন। উনি উনার পড়াশোনার একেবারেই শেষ পর্যায়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে উনার N2 কমপ্লিট করেছেন। আম এবং উনি হচ্ছে আমাদের সাথে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর হিসেবে আপনাদেরকে পড়াশোনার দায়িত্বগুলা নিবেন। এছাড়া আমাদের আরো অনেক ইন্সট্রাক্টর আছেন। এই হচ্ছে মোটামুটি আজকে যারা কথা বলবো আপনাদের সাথে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো শুরুতে হচ্ছে আপনাদের যদি সেমিনার চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, সেটা আপনারা আমাদের Facebook পেজে গিয়ে ইনবক্স করলে আমরা সেটা দেখতে পারবো। দেখে আমরা হচ্ছে ওখান থেকে আপনাদেরকে রিপ্লাই করব। সো কাইন্ডলি হচ্ছে আমাদের Facebook পেজে আপনারা গিয়ে আমাদেরকে আ রিপ্লাই করতে পারেন। যদি Facebook পেজটা দেখতে চান আমি একটু শেয়ার করে দিচ্ছি। আমি একবার দেখায় দিচ্ছি যে কোনটা আমাদের Facebook পেজ। এটা হচ্ছে আমাদের Facebook পেজ ইউমিকাতা। আপনারা জাস্ট ইউমিকাতা জাপান লিখলেই পেয়ে যাবেন। এটা লিখলেই জাস্ট Facebook এ পেয়ে যাবেন। এখানে যেয়ে ইনবক্স করলে আপনারা যদি যেকোনো ধরনের প্রশ্ন যদি জিজ্ঞেস করেন, আমরা তাহলে আপনাদেরকে উত্তরগুলো দিতে পারবো। এটা আমাদের জন্য খুব সোজা হবে। কারণ হচ্ছে আপনারা যখন জিজ্ঞেস করবেন ইনস্ট্যান্ট আমরা তখন আপনাদেরকে ওই অ্যান্সার গুলো ওখান থেকে দেখে করতে পারবো। আচ্ছা। আমরা তাহলে আসলে আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল সেমিনারটা শুরু করে দেই। আজকে আমরা আসলে বেশ কিছু উম বেশ কিছু টপিকস এখানে কভার করব। আমাদের আ আ যারা স্পিকার আছেন সবাই একেকটা নির্দিষ্ট টপিকস কভার করবেন। তো আমি মূলত আসলে যে জিনিসটা নিয়ে কথা বলব আপনাদের সাথে সেটা হচ্ছে আ এত কিছু থাকতে এই মুহূর্তে তো আসলে স্টুডেন্টদের জন্য আসলে আরো অনেক জায়গা আছে। পৃথিবীতে অনেকগুলা দেশ আছে, ইউরোপ আছে বা অন্যান্য জায়গা আছে। তো এত জায়গা থাকতে আমরা কেন আসলে জাপানের কথা বলছি? আমরা কেন হচ্ছে জাপান নিয়েই কথা বলতেছি। এই বিষয়টা নিয়ে মূলত আমি আসলে কথা বলব আপনাদের সাথে। ১ম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জাপানের জাপানে আসলে উম স্টুডেন্টদের যে আসার ব্যাপারটা বা স্টুডেন্ট ভিসার যে ব্যাপারটা এটা আসলে খুব বেশি দিন হয় নাই। আমার ধারণা এই যে করোনাকালীন আ এই করোনাকালীন সময় থেকে
এই জিনিসটা একটু হাইপটা বাড়তে থাকে। আর তাছাড়া হচ্ছে আ রিসেন্টলি কিছু স্টুডেন্ট আসার পরে এখন হয়তোবা মানুষজন কিছুটা এই ব্যাপারটার সাথে পরিচিত যে হ্যাঁ, জাপানেও ল্যাঙ্গুয়েজ ভিসা বা স্টুডেন্ট হিসেবে যাওয়া যায় বা ইয়ে করা যায়। তো এটা খুব পুরনো হয় নাই এবং যে অনেক স্টুডেন্ট বাংলাদেশে চলে আসছে জাপান থেকে তাও না। মোট যেই পরিমাণ, সেই পরিমাণের তুলনায় আমাদের যে টোটাল অন্যান্য ফরেনার জাপানে তার তুলনায় আসলে বাঙালিদের পরিমাণ খুবই সামান্য। একেবারেই অ খুবই সামান্য। তো আসলে মানে অন্য দেশগুলা থাকতে কেন আসলে আমরা জাপানের কথা বলতেছি, এই বিষয়গুলা নিয়ে একটু আমাদের সবার জানা উচিত। আমার কাছে মনে হয় যে এটা একটা ক্লিয়ার আইডিয়া আমাদের থাকতে হবে। ১ম যে ব্যাপারটা, ইকোনমিক্যাল যে সিচুয়েশন জাপানের, এটা আসলে পৃথিবীর টপ ক্যাটেগরির যে কয়েকটা কান্ট্রি আছে, তার মধ্যে জাপান একটা। বর্তমানে জাপানের সিচুয়েশন হচ্ছে পৃথিবীতে ৫ম অর্থনৈতিক শক্তিশালীর দিক থেকে এটা ৫ম স্থানে আছে। তার মধ্যে তার উপর হচ্ছে এখানে জনসংখ্যার পরিমাণ খুব কম। কিন্তু কাজের পরিমাণ আসলে অনেক বেশি। এত বেশি কাজ, ওদের যে পরিমাণ কাজের মানুষের দরকার সেটা বিভিন্ন জায়গাতে হতে পারে। সেই জায়গাগুলোতে যে পরিমাণ কাজের মানুষের ওদের দরকার, সেই পরিমাণে মানুষ ওদের নাই। যার কারণে ওরা অনেকটাই ফরেনার ডিপেন্ডেন্ট। এবং এই জায়গাতে আসলে বাংলাদেশীরা অনেক বেশি পিছায়। কারণ এত বেশি বাংলাদেশী এখনো এখানে আসতে পারেনি। তারপরে হচ্ছে জাপানের আসলে যে সামাজিক সুবিধা এবং হচ্ছে আ সিকিউরিটি বা আমরা যদি বলি যে সোশ্যাল ভ্যালু এইসব বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে এটা আসলে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বেটার। কিভাবে বেটার? আমি যদি একটা নরমাল তুলনা দিই তাহলে হচ্ছে যে জাপানে যেই হেলথ ইন্সুরেন্সটা মানে এখানে যেই আসুক, টুরিস্ট ছাড়া অন্য যে কেউ যে ভিসায় আসুক না কেন, তারা যে হেলথ ইন্সুরেন্সটা পায়, এটা গভর্নমেন্ট এটার অলমোস্ট 70% খরচ বহন করে। বাকিটা তার পকেট থেকে দিতে হয়। অন্যান্য দেশে এই জিনিসটার পরিমাণ আ আরো অনেক বেশি। মানে নিজের থেকে আরো বেশি টাকা দিতে হয় এবং ডেন্টালের যে ব্যাপারটা, দেখা যায় যে এটা কোনো দেশ দিতে চায় না। মানে কারো দাঁতে সমস্যা হলে সেই টাকাটা আসলে অন্যান্য দেশের এই ইন্সুরেন্স গুলা বেয়ার করে না। তো এই ব্যাপারগুলা এটা শুধুমাত্র এই যে এটা তো একটা জিনিস বললাম। এরপরে আসলে চলাফেরা থেকে শুরু করে ক্যারিয়ারের ভালো কিছু করা থেকে শুরু করে এই যে বিষয়গুলা, এগুলা সবকিছু আসলে অন্য দেশের তুলনায় বেটার। কিভাবে বেটার? ওই যে বললাম ১ম এই বললাম যে মানুষের সংখ্যা অনেক কম। কিন্তু আমাদের প্রয়োজন যে পরিমাণ দক্ষ লোকজনের দরকার, এটা আসলে ওদের নাই। তার তুলনায় কাজের সংখ্যা অনেক বেশি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইকোনমিক্যালি ওরা অনেক স্টেবল এবং অন্যান্য দেশের তুলনায় এখানে আ একজন ফরেনার হিসেবে যেভাবে জীবনযাপন করা যায় সেটা হয়তোবা অন্যান্য দেশে এভাবে যায় না। এখানে আ কেউ কিছুদিন স্টে করা শুরু করলে এরপরে সে কোনো একটা সময় এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারে, তার ফ্যামিলি নিয়ে থাকতে পারে। সো এইসব সুবিধাগুলার জন্য মূলত হচ্ছে জাপানটা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বেটার। এখন আসলে এই যে বেটার তো বুঝলাম, কিন্তু আসলে এখানে আমরা কিভাবে আসতে পারি? এখানে আসার আসলে ওয়েটা কি? এখন পর্যন্ত উম অন্যান্য দেশ থেকে জাপানে আসার যে কয়েকটা ওয়ে আছে, সেগুলোর মধ্যে বাংলাদেশ থেকে যে ওয়ে গুলাতে আসা যায়, সেগুলো হচ্ছে একটা যদি কেউ বাংলাদেশে উম ইঞ্জিনিয়ার হিসেবে বা যেকোনো জবে অ্যারাউন্ড ৩ থেকে ৫ বছরের এক্সপেরিয়েন্স হয় এবং পরবর্তীতে সে যদি এখানে কোনো একটা কোম্পানিতে এপ্লাই করার পরে সে যদি জব পায় তাহলে সে জব ভিসায় ডিরেক্টলি আসতে পারে। বাট এটার পরিমাণ খুবই কম। কারণ হচ্ছে এটা অনেক বেশি কম্পিটিটিভ। এই জায়গাতে আসলে অনেক ভালো স্কিলড না হলে এই জায়গায় কেউ আসলে এভাবে আসতে পারে না। আচ্ছা 2nd ব্যাপারটা হচ্ছে 2nd আরেকটা ভিসা সেটা হচ্ছে যে 2nd ওয়েটা সেটা হচ্ছে যে আম পিএইচডি প্রোগ্রামে আসা। উম টিচ অ্যা যারা বেসিক্যালি ইউনিভার্সিটির টিচার বা বিভিন্ন জায়গাতে হচ্ছে যাদের রেজাল্ট গুলা খুব ভালো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, তারা হয়তোবা মাস্টার্স প্রোগ্রাম অথবা পিএইচডির জন্য আসতে পারে। এই ২ টা ওয়েটা হচ্ছে উম ডিরেক্ট এসে একটা স্ট্যান্ডার্ড
জায়গাতে যেয়ে তার লাইফটা এখানে লিড করতে পারে। এর বাইরে আরেকটা ওয়ে আছে স্কিলড ওয়ার্কার হিসেবে আসা। এটার পরিমাণও আসলে খুব কম এবং স্কিলড ওয়ার্কারের এই ধারণাটা আসলে খুব নতুন। এটা খুব পুরনো ধারণা না। এটা রিসেন্টলি ওরা শুরু করছে বিভিন্ন নামে যেমন টিআইটিপি বলে, এসএসডব্লিউ বলে। কিন্তু আসলে এই ভিসাগুলা আম এই ওয়েতে আস আসা আর আমি যে বাকি যে ২ টা বলছি, এই ২ টার লাইফস্টাইল হিউজ ডিফারেন্ট। তো যার কারণে আমরা সাধারণত আম এবং স্কিলড ওয়ার্কার ভিসায় আসার পরিমাণও অনেক কম। এবং এটার জন্য তাকে আসলে কিছু স্পেশাল স্কিল সম্পর্কে তার হচ্ছে কিছু সার্টিফিকেশন থাকতে হয়, তারপর আসতে পারে। তো এর বাইরে সবচেয়ে সোজা যে ওয়েটা, সবচেয়ে সোজা এবং সবচেয়ে ভালো যে ওয়েটা, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা বলতেছি। আমাদের কাছে মনে হয় যে এই ভিসাটা এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট। বেস্ট এই কারণে যে একজন এইচএসসি পাস করা স্টুডেন্ট বা গ্র্যাজুয়েশন করা স্টুডেন্ট বা গ্র্যাজুয়েশন করতেছে এরকম কোনো স্টুডেন্ট যদি বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে, শেখার পরে সে যদি হচ্ছে জাপানে আসে, আসার পরে এই ২ বছরের জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করার পরে সে যদি এইচএসসি পাস করে আসে তাহলে এখানে সে হচ্ছে একটা ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন করে সে আরামসে একটা ভালো জব করতে পারে। খুবই স্ট্যান্ডার্ড একটা লাইফ লিড করতে পারে। আর যদি এবং তার যে পড়াকালীন সময়, সেই সময়টাতে হচ্ছে সে পার্ট টাইম জবও করতে পারে। তো মানে আমি কেন বলতেছি এটা হচ্ছে সবচেয়ে সোজা ওয়ে, তার কারণ হচ্ছে এটার জন্য তার অনেক স্কিল জানার প্রয়োজন নাই এই ভিসাতে আসার জন্য। তার অনেক এডুকেটেড হওয়ার কোনো দরকার নাই। সে এসএসসি পাস করলেই হবে মিনিমাম। এসএসসি পাস করলেই সে যদি বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে যদি এপ্লাই করে সাধারণত ভিসাটা হয়ে যায় এবং এটা হচ্ছে সবচেয়ে সোজা এবং সবচেয়ে টেকসই ওয়ে। টেকসই বলতেছি কেন? কারণ হচ্ছে যে এইচএসসি পাস করা স্টুডেন্ট যদি বাংলাদেশে ওই সেইম সময় ইনভেস্ট করে একই জায়গাতে আসতে চায়, জাপানে সে একই সময় যে জায়গাতে যাবে ক্যারিয়ারে, সেই জায়গাতে আসতে চায়, তাহলে বাংলাদেশে তার ২০ বছর লাগবে এইচএসসির পরে মিনিমাম ২০ বছরও যেতে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু জাপানে সেটা ওই একই টাইমে বাংলাদেশে শেষ করে সে ইজিলি যেতে পারে। এজন্য বলতেছি ক্যারিয়ারের জন্য এটা টেকসই এবং এটা অনেক সম্মানজনক। এটা হচ্ছে আরকি মূলত বিষয় যে কেন আমি বলতেছি এটা হচ্ছে সবচেয়ে সোজা ওয়ে। এরপর আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি সেভাবে হচ্ছে যে আমি এইচএসসি ছাড়া যারা এ এ এমন তো অনেকেই আছে যে হ্যাঁ, এইচএসসি আমি বুঝলাম যে এসএসসি পাস করে আমি ল্যাঙ্গুয়েজটা শিখে ওখানে ল্যাঙ্গুয়েজ ভিসা নিয়ে আমি চলে যাই কিন্তু হচ্ছে এইচএসসি পাস যারা করে ফেলছে, যারা হচ্ছে অলরেডি গ্র্যাজুয়েশন করতেছে বা গ্র্যাজুয়েশনও করে ফেলছে, তারা যেতে পারবে কিনা? হ্যাঁ, তারাও হচ্ছে এই একই ভিসাতে যাওয়া তাদের পক্ষে সম্ভব। তারাও হচ্ছে একইভাবে বেসিক জাপানিজটা বাংলাদেশ থেকে শিখে দেন হচ্ছে একই ওয়েতে এখানকার কোনো যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়, দেন যদি জাপানে আসে, আসার পরে ২ বছরের জাপানিজ কোর্সটা কমপ্লিট করে সে তখন ডিরেক্ট জব করতে পারবে। কেন? কারণ তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে এবং সেটা যদি আইটিসি বা এসবে হয় তাহলে হচ্ছে এসবে যদি হয় তাহলে হচ্ছে সে ডিরেক্ট জব পাবে এবং বেটার জব পাবে। এ কারণে শুধুমাত্র এইচএসসি পাস করা স্টুডেন্ট না, রাদার দেন হচ্ছে গ্র্যাজুয়েশন করা কিংবা হচ্ছে যারা অনগোইং গ্র্যাজুয়েশন করতেছে তাদের জন্য এটা সবচেয়ে ভালো চয়েস, সবচেয়ে বেটার চয়েস। এর থেকে ভালো চয়েস এবং বেটার চয়েস আর নাই, এখন পর্যন্ত নাই। আর এইচএসসির ক্যান্ডিডেটদেরকে আমরা কেন বলতেছি এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো। তার কারণ হচ্ছে ওই যে বললাম, অ্যা এইচএসসি পাস করার পরে তো তাকে তো বাংলাদেশে কোথাও না কোথাও কোনো ইউনিভার্সিটিতে যেতে হবে। তারপরে ইউনিভার্সিটি কমপ্লিট করার পরে ১ম এ আসলে তার একটা যুদ্ধে নামতে হবে। যেকোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি এটা হোক প্রাইভেট, হোক পাবলিক। প্রাইভেটে ভর্তি হইতে হইলে তার টাকা পয়সার একটা ব্যাপার আছে, সেটা একটা থাকতে হবে। তো এই যে মানে এর পরেও সে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে বাংলাদেশ থেকে, সে গ্যারান্টি দিতে পারবে না সে আসলে চাকরিটা পাবে কি পাবে না। কিন্তু জাপানের ক্ষেত্রে এটা গ্যারান্টেড। সে এখানে যদি আসে অফ কোর্স সে হচ্ছে চাকরিটা পাবে। এজন্যই আমরা বারবার বলতেছি যে
এই একই সময় আমি ব্যয় করে আমি অফকোর্স ১,০০০ গুণ বেটার একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবো। এই হচ্ছে আরকি। এজন্য এইচএসসি খুব রেকমেন্ডেড এই ভিসাটার জন্য। আমার আসলে এটুকুই বলার ছিল। উম এখন হচ্ছে আমি চলে যাবো আমার আরেকজন ভাইয়ের কাছে, বেলায়েত ভাই। উনি হচ্ছে পরবর্তী যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে ডিসকাস করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও একই কথা বলে যাচ্ছি, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে আপনারা টেক্সট করবেন আমাদের ফেসবুক পেজে। আমরা ওখান থেকে দেখে আমাদের আলোচনার শেষে এই প্রশ্নগুলোর উত্তর দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। ধন্যবাদ রাজীব স্যার। প্রথমে আমিও আমার পক্ষ থেকে সবাইকে আজকে এই সেমিনারে যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের শুনছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মূলত এই সেমিনারটা আয়োজন করার একটাই কারণ, যে ইনফরমেশনগুলো দরকার, যেগুলো অনেকেই কাছে নাই, সেই ইনফরমেশনগুলো পৌঁছে দেয়া, নলেজ শেয়ার করা। এই নলেজ শেয়ারের মাধ্যমে আমরা হয়তো বা আরো ভালোভাবে জানতে পারবো এবং ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবো আমাদের ফিউচার কেরিয়ারের জন্য। তো রাজীব স্যার অনেক কিছুই বলে গেলেন। তো আমি আমার মতো করে শুরু করি। আসলে মানে আমি 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 2013 সালে জাপানে আসি। তো আমার জাপানে আসার গল্পটা, আমি পড়াশোনা শেষ করে বাংলাদেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলাম। তারপরে আমি হায়ার এডুকেশনের জন্য মাস্টার্স পিএইচডি করার জন্য জাপান আমি চুজ করি এবং সে লক্ষ্যে আমি জাপানে আসি। জাপানে এসে আমি আমার পড়াশোনা শেষ করি। সেই সঙ্গে সঙ্গে এখানে এসে যেটা দেখলাম যে জাপানিজ ভাষা শেখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন যদি আমি জাপানে টিকে থাকতে চাই, জাপানে ভালোভাবে থাকতে চাই। হ্যাঁ, প্রতিটা পদে পদে জাপানিজ ভাষাটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রথম দিকে এটা খুব চ্যালেঞ্জ ছিল, কিন্তু কঠিন তেমন ছিল না। জাপানিজ ভাষাটা শিখেছি, আয়ত্ত করতে পারছিলাম এবং হচ্ছে এক পর্যায়ে আমি N1 জাপানিজ, যেটাকে বলে সর্বোচ্চ লেভেল, জাপানিজ ভাষার কিছু লেভেল আছে। N5 থেকে N5 হচ্ছে সবচেয়ে কম, মানে সহজ লেভেল, আর N1 হচ্ছে সবচেয়ে কঠিন লেভেল, যেটা বলে হচ্ছে নেটিভ জাপানিজদের মতো কথা বলা। তো আমি N1 পর্যন্ত পাশ করি এবং ভার্সিটি শেষ করার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে এখানে একটা কোম্পানিতে জয়েন করি এবং সেখানে আমি এখন চাকরিরত আছি, যেটা রাজীব সানু যেটা বলে গেছেন। তো আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিচার হিসেবে ছিলাম, তো আমার পড়ানোটা হচ্ছে আমার একটা বলতে পারেন নেশার মতো, বা আমি ভালোবাসি আসলে পড়াতে। সে লক্ষ্যেই যখন আমি এখানে জয়েন করলাম চাকরিতে, তখন আমার প্রচেষ্টা ছিল কোনো কিছু শুরু করা, কোনো কিছু স্টার্ট করা এবং শেখানো। তো সেই লক্ষ্যে আমি ইউমিকাতা একাডেমি নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করছিলাম এবং সেখানে বাংলাদেশে বসবাসরত যারা বাঙালি, যারা কিনা বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ শিখে আসে নাই, হ্যাঁ, তাদেরকে শেখানো, সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিছু অনলাইনে কিছু স্টুডেন্ট শেখানো, প্রাইভেটলি আমি শুরু করি এটা। হ্যাঁ, এবং 2023 সাল থেকে সেটা আমি শুরু করি এবং তখন দেখলাম যে বেশ ভালো আসলে রেসপন্স এবং হচ্ছে আসলে এটা খুব প্রয়োজনীয়। কারণ অনেকে জাপানে আসছে যারা হচ্ছে আইটি ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে আপনার উচ্চশিক্ষিত, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওরা কিন্তু বাংলাদেশ থেকে জব অফার নিয়ে জাপানে আসে এবং সেক্ষেত্রে ওরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে আসে না। তো ওদের পরিবার আছে, বাচ্চা আছে, ওরাও আসছে, ওরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে না। কিন্তু বললাম জাপানে থাকার জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব গুরুত্বপূর্ণ। এ কারণে আমি আমার আশেপাশে যখন দেখতাম যে তারা খুব প্রবলেমে পড়তেছিল, সমস্যা হচ্ছিল, তখন আমার প্রয়োজনীয়তা থেকে আমি ওইটা শুরু করেছিলাম ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য। এবং ধীরে ধীরে বুঝতে পারলাম যে এখানে প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য ছেলে মেয়ে জাপানে আসে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য। হ্যাঁ, এবং তাদের মধ্যে অনেক মানে এই যে আসার যে পদ্ধতিগুলো, কিভাবে আসবে, কোথায় পড়বে, এই জিনিসগুলোতে অনেক প্রবলেম দেখা যায় বা ওরা অনেক সমস্যার মধ্যে পড়ে। সেটা উপলব্ধি করে যেহেতু আমি অনলাইনে চালাচ্ছিলাম এটা, সেটাকে আর একটু বড় করার জন্য আরো কিছু সঙ্গী নিয়ে এই উদ্যোগটা নেওয়া এবং সেখান থেকে ইউমিকাতাটা স্টার্ট হলো। তো রাজীব স্যার যেগুলো বলে গেলেন সেগুলো তো ঠিক আছে, আমি তার সাথে আরেকটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আসলে জাপানিজ ভাষা শিক্ষা কোর্স এটা আসলে কি, এটা
আ আপনারা হয়তোবা মানে এই জাপানে এই জাপানিজ ভাষা শিক্ষা কোর্স এটা শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য, বিদেশি লোকজনের জন্য জাপানি ভাষা শেখানোর একটা হচ্ছে প্ল্যাটফর্ম। জাপানে প্রায় ৬০০ মতো জাপানিজ স্কুল আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আছে। ওই ৬০০ জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে শুধুমাত্র ফরেন স্টুডেন্টরাই আসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এবং এই প্রতিষ্ঠানগুলো যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন অনেক কোম্পানিও আছে এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানও আছে যারা কিনা এই ল্যাঙ্গুয়েজ মানে জাপানিজ ভাষাটা শেখায় জাপানে। হ্যাঁ, এবং ২০২৩ সালের একটা স্ট্যাটিস্টিক্স বলতেছে যে ২০২৩ সালে প্রায় ৯০,০০০ বিদেশি জাপানে আসছে জাপানিজ ভাষা শেখার জন্য। এবং এই জাপানিজ ভাষা স্কুলগুলোতে ভোকেশনাল কলেজ বা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য ট্রেনিং দেওয়ানো হয়। এরপর যেন সে N2 বা N1 যে লেভেলগুলো আছে, JLPT, ওইগুলো পাস করার জন্য যে দক্ষতা দরকার সেই ট্রেনিংগুলো দেওয়া হয়। এবং যখন আপনি কোনো জবে যাবেন, জবে গেলে জবের যে এনভায়রনমেন্ট, জবের যে কালচার, ওইখানে কি ধরনের ভাষা আছে, কিভাবে কথা বলতে হয়, সেগুলো প্লাস দৈনন্দিন জীবনে চলার জন্য যেসব জিনিস দরকার সেগুলো ওই ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে শেখানো হয় মূলত। হ্যাঁ, এবং এখানে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার সুবিধা হচ্ছে এটাই যে মোটামুটি অনেক মানে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে আবাসন সুবিধা থাকে। আবাসন বলতে ডরমেটরি বোঝাচ্ছি, হল টাইপের জিনিস, হল থাকে। প্লাস যখন একটা স্টুডেন্ট পড়াশোনা শুরু করে তখন তারা পার্ট টাইম কাজ করারও সুযোগ পায়। এখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে সার্টেন একটা অ্যামাউন্ট মান্থলি তারা ইনকাম করতে পারে এবং সেই ইনকাম দিয়েই কিন্তু সে তার দৈনন্দিন জীবনের যে চলাচল প্লাস টিউশন ফি, এবং অনেকে দেশে পরিবারকেও সাপোর্ট করে ওই পার্ট টাইম কাজের যে ইনকাম থেকে সেখান থেকে। এবং সবচেয়ে বড় কথা যে ওই ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে তাদেরকে কালচার যে ব্যাপারগুলো, ল্যাঙ্গুয়েজ শেখানোর পাশাপাশি জাপানিজ কালচার শেখানো হয় এবং আরো অনেক কিছুই শেখানো হয় যেগুলো তাদেরকে পরবর্তী কেরিয়ারে জাপানে টিকে থাকার জন্য অনেক সহায়তা করে। তো এইগুলো হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের ওভারঅল একটা ওভারঅল ধারণা। যে এখন প্রশ্ন আসতে পারে মানে জাপানে আপনার আসলে লোক সংখ্যা কত, ফরেনার কত, বাংলাদেশি কত, এটা এটা আমরা জানি কিনা, অনেকে হয়তো জানি। তো তাদের জ্ঞাতার্থে শুধু বলি, টোটাল জাপানে এখন লোক সংখ্যা হচ্ছে ১২২ দশমিক মানে প্রায় ১২৩ মিলিয়নের মতো টোটাল জাপানিজ জনসংখ্যা। হ্যাঁ, এর মধ্যে শুধু ফরেনার বলতে বাংলাদেশি না, মানে ফরেনার, বিদেশি, বিদেশি হচ্ছে প্রায় ৪ মিলিয়ন, যেটা কিনা মোট জনসংখ্যার 3.2% মাত্র, মানে পার্সেন্টের একটু বেশি ফরেনার জাপানে থাকে। আপনি যদি ইউরোপ, আমেরিকা বা অন্য দেশ চিন্তা করেন, এটা টোটালি আপনার ডিফারেন্ট একটা সিনারিও, অনেক কম। এবং এই যে আপনার হচ্ছে ৪ মিলিয়ন ফরেনার, এর মধ্যে বাঙালি কতজন? বাঙালি হচ্ছে মানে বাংলাদেশি হচ্ছে ৩৫,০০০ মাত্র পুরা জাপানে, যেটা কিনা টোটাল জনসংখ্যার 0.02%, অথবা শুধু ফরেনারদের মধ্যে যদি আপনি চিন্তা করেন 1.1%, শুধু বাংলাদেশি। সেটা কেন খুবই সামান্য, মানে ৩৫,০০০ বাংলাদেশি পুরা জাপানে এই পর্যন্ত। এটা কিন্তু আসলেই অনেক কম সংখ্যা কিন্তু এটা। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার জাপানে বাংলাদেশিদের অবস্থান। এখন আমরা যদি এখন ওটাকে আরো একটু ছোট করি, যে এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা স্টুডেন্ট এখানে কতজন বাংলাদেশি আছে বা মানে সংখ্যাটা কি রকম, যেটা বললাম যে ২৩ সালের একটা স্ট্যাটিস্টিক্স বলতেছে জাপানে টোটাল ৯০,০০০ বাংলাদেশি সরি মানে বিদেশি স্টুডেন্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসছিল। এর মধ্যে ৯০,০০০-এর মধ্যে মাত্র ১৫০০ মতো হচ্ছে বাংলাদেশি। এবং প্রতি বছর জাপানে ১২০০ থেকে ১৫০০ অথবা ১০০০ এইরকম সংখ্যক স্টুডেন্ট জাপানে আসে পড়াশোনা করার জন্য। সেটা ল্যাঙ্গুয়েজ স্কুল, সেটা হতে পারে ইউনিভার্সিটি, মাস্টার্স, পিএইচডি, এসবগুলো হতে পারে। এরকম হচ্ছে আপনার মানে সংখ্যাটা। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো কেন দিচ্ছি এ কারণে যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের বাংলাদেশিদের সিচুয়েশনটা জাপানে কোথায়, অথবা ফরেনারদের অবস্থানটা জাপানে আসলে কোথায়, বা কত ফরেনার প্রয়োজন। রাজীব খান যেটা বলে গেল, জাপানে কিন্তু চাকরি অনেক, কিন্তু এদের মানে কর্মসংস্থান অনেক, কিন্তু সেই কাজগুলো করার জন্য লোক কিন্তু অনেক কম। লোক কম কারণ ফরেনার অনেক কম এখানে। তো ওদের অনেক ফরেনার দরকার যদি তারা সেই কর্মস্থানগুলোকে পূরণ করতে চায়। তো সেখানেই কিন্তু আমাদের একটা সুযোগ, বাংলাদেশি হই বা বাংলাদেশিদের জন্য স্পেশালি এখানে এসে কোনো কিছু কন্ট্রিবিউট করা। এবং এই যে ভাষা শিক্ষাগুলো বললাম, মাত্র ১,০০০ থেকে ১৫০০-র মতো প্রতি বছর জাপানে আসতেছে পড়াশোনার জন্য। হ্যাঁ, এরা মূলত জাপানে আসে হয় উচ্চশিক্ষা অথবা চাকরির জন্যই
উদ্দেশ্য থেকে থাকে জাপানে এসে করার জন্য। এবং এই যে উচ্চশিক্ষা এবং চাকরি এটা পাওয়ার একটাই আপনার হচ্ছে সহজ রাস্তা বা ভালো রাস্তা, টেকসই রাস্তা, সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে যত ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো ততই আমাদের জন্য এই পথটা উন্মুক্ত হবে এবং হচ্ছে সহজ হবে। তার মানে যে এলপিটি যেটাকে বলে, যে এক্সাম আছে একটা, সেই এক্সামে ভালো করা, সেটা আপনার মানে N5 থেকে শুরু করে N1 সর্বোচ্চ লেভেল পর্যন্ত। তো সেই লক্ষ্যে আসলে আমাদের হচ্ছে আগানো, আমাদের পথ চলা। এবং এই যে বাঙালি যে থাকে জাপানে বললাম প্রায় 35,000, এর মধ্যে জাপান কিন্তু আপনার বাংলাদেশের প্রায় 3 গুণ বড় একটা দেশ এবং লম্বাটা একটা দেশ, পূর্ব থেকে শুরু করে আপনার হচ্ছে পশ্চিম বা এরকম একটা লম্বা আপনার দেশ। সেখানে আপনার মেইনলি বাঙালিরা থাকে হচ্ছে টোকিও, সাইতামা, ইয়োকোহামা, এগুলো হচ্ছে বড় বড় শহর। এগুলো এই শহরগুলোতেই এদের সংখ্যা অনেক বেশি এবং তারা মূলত এখানে আপনার হয় স্টুডেন্ট, না হলে চাকরি করে বিভিন্ন আইটি ফার্মে, না হলে আপনার তারা ইন্টার্নশিপ করতেছে বা তারা ভোকেশনাল কলেজগুলোতে পড়তেছে, অথবা তারা আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তেছে। অনেকে আছে আপনার বিজনেস করে, ছোট ছোট বিজনেস, হালাল শপের বিজনেস করে, অনেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। এই ধরনের আপনার হচ্ছে লোকজন এই জাপানে আপনার থাকে বা বসবাস করে বাঙালিদের মধ্যে। তো এই জাপানের ভবিষ্যৎ যে কেরিয়ার, সেটা বাংলাদেশিদের জন্য জাপানে আসার জন্য আপনার তাহলে পথগুলো কি কি আছে? আমরা তো দেখলাম যে জাপানে কিরকম সংখ্যক বাংলাদেশ থাকে। এখন তাহলে জাপানে আসতে হলে আমাদের কি কি পথ খোলা আছে আমাদের সামনে? রাজীব স্যার অলরেডি বলে গেল। তো আমরা 4টা ভাগ করতে পারি ওই পথটাকে জাপানে আসার জন্য। যেমন প্রথম যে পথটা, সেটা হচ্ছে আপনার মানে ডিরেক্ট চাকরি নিয়ে আসা। হ্যাঁ, এই ডিরেক্ট চাকরি নিয়ে যদি আসতে হয় তাহলে মানে এটা কাদের জন্য ডিরেক্ট চাকরি নিয়ে আসা? যারা মনে করেন উচ্চ শিক্ষিত অথবা যারা অভিজ্ঞ পেশাজীবী, তার মানে বাংলাদেশে 4-5 বছর যাদের অভিজ্ঞতা আছে। এবং আরো যদি আমি স্পেসিফিক বলি, সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, আইটি, এই রিলেটেড চাকরি যারা করে। কারণ আপনারা জানেন জাপান হচ্ছে আপনার তথ্য প্রযুক্তির দেশ। হ্যাঁ, আধুনিক একটা বিশ্বের মধ্যে অত্যাধুনিক যদি প্রযুক্তির দেশ বলা হয়, জাপান ধরা হয় অন্যতম একটা দেশ। তো এখানে যারা বাংলাদেশে আপনার হচ্ছে ওই যে আইটি বা ইঞ্জিনিয়ার বা হচ্ছে এ ধরনের চাকরি করে এবং অভিজ্ঞতা আছে, তাদের জন্য ডিরেক্ট চাকরি নিয়ে আসার সুযোগটা অনেক বেশি। হ্যাঁ, এবং তারা হচ্ছে এখানে এবং ওই চাকরি পাওয়ার জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে আরো সহজ হয়, আরো সুন্দর পথটা হয়। তো এজন্য ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। বাট যদি ইংলিশও কেউ জানে সেও কিন্তু এখানে আসতে পারবে, বাট তাদের সেক্ষেত্রে আপনার অনেক কি বলে স্কিলড হইতে হবে। এবং আমি যদি একটা রেশিও বলি, প্রতি বছর বাংলাদেশে এরকম ডিরেক্ট বাংলাদেশ থেকে জাপানে চাকরি নিয়ে আসে এই সংখ্যাটা যদি বলি, তাহলে সেটা হাতে গোনা আপনার 10 থেকে 15 বা ম্যাক্সিমাম 50 জন। এর বেশি জাপানে জব নিয়ে ডিরেক্ট আসতে পারে না সবাই, কারণ সবার ওই স্কিলটা নাই বা ওই ইয়েটা নাই আসলে। এজন্য এই সংখ্যাটা কিন্তু অনেক কম। সেখানে আমি বলতেছি ল্যাঙ্গুয়েজ আসে কিন্তু 1000 থেকে 1500। এই সংখ্যাটা কিন্তু আরো বাড়ানো সম্ভব যদি আমরা ল্যাঙ্গুয়েজ শিখি এবং সেই অনুযায়ী আমরা আগাই। তো এই হচ্ছে আপনার প্রথম পথ, ডিরেক্ট চাকরি নিয়ে আসা। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনার মানে স্কিলড কেরিয়ার, স্কিলড আপনার হচ্ছে ওয়ার্কার, যেটা কিনা বলে এসএসডব্লিউ, বাট আরেকটা এসএসডব্লিউ যেটাকে বলে। তো এটার জন্য বাংলাদেশে যদি কারো স্পেশাল কোনো আপনার স্কিল থাকে, যেমন মনে করেন আপনি ভালো কোনো কুক, অথবা আপনি কোনো নির্মাণ কি বল কনস্ট্রাকশন ভালো কাজ করতে পারেন, অথবা আপনি নার্সিং এ আপনার ডিগ্রি আছে, অথবা আপনি কৃষিকাজে সার্টিফিকেট আছে কোনো, অর্থাৎ যদি কোনো পার্টিকুলার বিষয়ে আপনার স্পেশাল কোনো দক্ষতা থাকে, তাহলে আপনি সেই দক্ষতা দিয়েও জাপানে আসতে পারেন। কিন্তু সেখানেও আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু মাস্ট, N5 বা N4টা কিন্তু লাগবেই। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যে দক্ষতা আছে, যেমন আপনি মনে করেন বললেন যে আপনি নার্সিং আপনার ডিগ্রি আছে, ওই নার্সিং এর জব পাওয়ার জন্য নার্সিং এর উপর আপনার একটা পরীক্ষা দিতে হবে, এখানে স্কিল টেস্ট বলে সেটাকে। ওই পরীক্ষায় পাস করতে হবে। সেই সঙ্গে সঙ্গে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি সরাসরি বাংলাদেশ থেকে জব অফার নিয়ে জাপানে আসতে পারেন। এবং এই জবের কিছু লিমিটেশন হচ্ছে আপনি 5 বছর ম্যাক্সিমাম থাকতে পারবেন, বাট 5 বছর পরে আপনি যদি চান তাহলে সেটাকে এক্সটেন্ড করতে পারেন এবং ডিরেক্ট জব নিয়ে আসা অথবা এসএসডব্লিউ ভিসায় আসা, যে ভিসায় আসেন না কেন, আপনি আপনার পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। পরবর্তীতে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট যেটাকে বলে পিআর, সে পিআর পেতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনি জাপানিজ নাগরিকত্ব পেতে পারেন যদি আপনি চান তাহলে। তো এটা হচ্ছে আপনার 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে উচ্চশিক্ষা, মানে হায়ার এডুকেশন, ইউনিভার্সিটি লেভেলে
আমরা জানি বাংলাদেশে যারা আপনার হচ্ছে ওই অনার্স মাস্টার্স কমপ্লিট করছে অথবা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছেন, আপনারা জেনে থাকবেন যে প্রতি বছর বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করে অথবা যারা হচ্ছে বাংলাদেশে মাস্টার্স শেষ করে ফেলেছে, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ডিরেক্ট পিএইচডি করার জন্য বাংলাদেশ থেকে আসে, স্কলারশিপ নিয়ে আসে এবং অনেকে স্কলারশিপ না নিয়েও আসে। এই সংখ্যাটা যদি বলি আমি, প্রতি বছর মনোভূষ্য নামে একটা স্কলারশিপ আছে এবং আরো কিছু প্রাইভেট ফান্ডেড স্কলারশিপ আছে, সবগুলো মিলিয়ে এই খাতে আসে 1 থেকে 150 জন প্রতি বছর। এবং এটাও কিন্তু অনেক কম্পিটিটিভ। এটার জন্য আপনাকে ভালো রেজাল্ট থাকতে হবে এবং ভালো পাবলিকেশন থাকতে হবে। এবং যদি আপনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক সহজ হয় পিএইচডি করতে আসা। এটা হচ্ছে আরেকটা রাস্তা। এখানেও কিন্তু আপনার হচ্ছে আপনি ইজিলি মানে আপনারা জাপানে আসার একটা পথ, এবং সেটা স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। যখন আপনি কোনো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসায় আসবেন, তখন কিন্তু আপনি আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন, পরিবার নিয়ে থাকতে পারবেন, এবং পড়াশোনা শেষে আপনি যদি পড়াশোনার মধ্যে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, তাহলে জাপানে পার্মানেন্ট চাকরি পেতে পারেন। যেমন কিনা আমার যদি আমি এক্সাম্পলটা বলি, এখন আমি সেভাবে আসছিলাম। বাংলাদেশে আমি শিক্ষকতা করতাম, আমি সেখান থেকে পিএইচডি করতে জাপানে আসি, আমি পিএইচডি করি এবং ইন দ্য মিন টাইম আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলি, এবং তারপরে জাপানিজ একটা কোম্পানিতে আমি এখন চাকরি করতেছি অ্যাজ এ রিসার্চার হিসেবে। তো এটা হচ্ছে আমার পথ ছিল। এরকম আপনার সবাই সবার পথ বেছে নিবে আসলে। তো এটা হচ্ছে আরেকটা আপনার ওই উচ্চশিক্ষা। আর আরেকটা যেটা লাস্ট যেটা বলতে, সেটা হচ্ছে ভাষা শিক্ষা। এবং আবারও বলতেছি, ডিরেক্ট চাকরি নিয়ে অথবা এসএসডব্লিউ ভিসা অথবা মনে করেন যে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা, এগুলোর জন্য প্রতি বছর লিমিটেড সংখ্যক স্টুডেন্ট আসে এবং এগুলোর জন্য অনেক আপনার হচ্ছে যোগ্যতা দরকার হয়। কিন্তু ভাষা শিক্ষা যেটা বলতেছি, এটাতে সবচেয়ে বেশি সংখ্যক লোক জাপানে এই পর্যন্ত প্রতি বছর আসতেছে, 1000 থেকে 1500 প্রতি বছর। এটা আরো বাড়ানো সম্ভব যদি আমরা ভাষাটাকে আয়ত্ত করি এবং সেই হিসেবে আমরা যদি ট্রাই করি, তো আরো বাড়ানো সম্ভব। তো এই ভাষা শিক্ষায় আসার জন্য আপনার মিনিমাম যোগ্যতা এইচএসসি পাস, 18 বছর বয়স হতে হবে। আপনি অনার্স পড়তেছেন, ডিগ্রি পড়তেছেন, পলিটেকনিক পড়তেছেন, অনার্স কমপ্লিট করছেন, মাস্টার্স করছেন অথবা চাকরি করছেন, কোনো কিছুই সমস্যা নাই। যদি আপনি বাংলাদেশ থেকে একটা ন্যূনতম জাপানিজ ভাষা শিখতে পারেন, যেটাকে আমরা বলতেছি N5, সহজ লেভেল, ওই N5 যদি আপনি কমপ্লিট করতে পারেন, এই N5 কমপ্লিট করলেই জাপানে ভাষা স্কুলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এবং জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন, যেটা কিনা 1 থেকে 2 বছরের একটা প্রোগ্রাম। এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনি শিখে তারপরে আপনি পরবর্তী ধাপ চিন্তা করবেন আপনি কি করবেন। তো এইটা হচ্ছে আপনার এই টোটাল 4টা ওয়ের মধ্যে যদি সবচেয়ে টেকসই, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর যদি ওয়ে হয়, সেটা ভাষা শিক্ষা। এখানে আসার জন্য আপনার কোনো খরচ তুলনামূলকভাবে কম, এবং যেহেতু বললাম আপনি চাকরি নিয়ে আসেন অথবা আপনি পড়াশোনা করতে আসেন, জাপানে যদি আপনি কেরিয়ার গড়তে চান, জাপানে লম্বা সময় থাকতে চান, আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতেই হবে। সো আপনি যদি ভাষা শিক্ষার জন্যই আসেন এবং যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আগে ফেলেন, তাহলে আপনার জন্য সবকিছুই অনেক সহজ হয়ে যায়, সেটা আপনার পরবর্তী পড়াশোনা অথবা চাকরি সবকিছুই। তো এজন্য এই রাস্তাটাই হচ্ছে সবচেয়ে সহজ, এবং এটার জন্য মিনিমাম এইচএসসি পাস থাকলেই কিন্তু সম্ভব এই পথটা অর্জন করা। তো এটা হচ্ছে আপনার এই 4টা যে ধাপ সেটা। এখন আপনারা হয়তো অনেকেই জানেন যে জাপানে আসার পর যে পড়াশোনার যে খরচ এবং এখানে যে জীবনযাপন আপনারা সবাই তো শুনে থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায়, যে অনেক এক্সপেন্সিভ। তাহলে এইটা কাভার আপ করা যাবে কিভাবে, বা এই যে এত খরচ, এই খরচগুলো আসলে কি সম্ভব কিনা আমাদের বেয়ার করা বাংলাদেশি? আমরা জানি আমাদের অর্থনৈতিক অবস্থা কতটা আপনার সচ্ছল বা কতটা দুর্বল। সেই হিসেবে সত্যি কথা বলতে যে জাপানের একটা ভালো দিক হচ্ছে যে এখানে যখন কোনো স্টুডেন্ট আসে, স্টুডেন্টের কথা বলছি, চাকরি যে করে সে চাকরি করেই, যখন কোনো স্টুডেন্ট এখানে আসে পড়াশোনা করার জন্য, সে প্রথম দিন থেকেই সে এখানে স্টুডেন্ট হয়ে আসার সঙ্গে সঙ্গে সে পার্ট টাইম কাজ করার সুযোগ পায়। এটা হচ্ছে আপনার জাপান গভর্নমেন্টের হচ্ছে একটা রুলস, যে যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসবে তারা সবাই পার্ট টাইম কাজ করার সুযোগ পাবে। এবং এই পার্ট টাইম কাজ করার সুযোগটা কি, যে একজন স্টুডেন্ট আপনার সপ্তাহে 28 ঘন্টা, তার মানে দিনে আপনি 7 দিন যদি আমরা হিসাব করি, 4 ঘন্টা করে কাজ করতে পারে। সাধারণত ইউনিভার্সিটি, কলেজ বা ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে 4 ঘন্টা করে ক্লাস হয় প্রতিদিন, 4 ঘন্টা ক্লাস, এবং তারপরে হয় সেটা সকাল না হলে বিকেল। 4 ঘন্টা পরে কিন্তু তার কিন্তু আর কোনো কিছু করার নাই, ফ্রি টাইম, সে ওই সময়গুলোতে পড়বে অথবা অন্য কিছু করবে। তো সে যদি পার্ট টাইম কাজ করে, সপ্তাহে 28 ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারবে, তার মানে মাসে অ্যাভারেজ সে 100 থেকে 120 ঘন্টা কাজ করতে পারবে। এবং জাপানে সাধারণত প্রতি ঘন্টা হিসেবে পে করা হয়, ঘন্টায় আপনার 1200 থেকে 1500 ইয়েন হচ্ছে পে করা হয়। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড জাপান গভর্নমেন্টের আপনার রুলস, এর কম কেউ দিতে পারবে না।
তো যদি একটা স্টুডেন্ট এখানে স্টুডেন্ট হিসেবে আসে, সে যদি প্রতিদিন ৪ ঘন্টা করে কাজ করে, সপ্তাহে সে যদি ২৮ ঘন্টা কাজ করে, মাসে সে যদি ১২০ ঘন্টা কাজ করে, এবং সে যদি প্রতি ঘন্টায় ১,১২০০ করে অথবা ১৫০০ করে সে যদি ইনকাম করে, তাহলে তার মান্থলি ইনকাম কিন্তু আপনার এখানে হয় প্রায় ১,০০০ মানে ১,২০,০০০ থেকে প্রায় ১,৭০,০০০ ইয়েনের মতো। এটা কিন্তু তার মান্থলি ইনকাম হয়। এবং এটা যে আমি বলছি, এটা কিন্তু কোনো কল্পনা কাহিনী না, এটা কোনো রূপকথা না, এটা কিন্তু সত্য, এটা কিন্তু বাস্তব এটা। হ্যাঁ, এটাই হয় এটাই। এবং এটা শুধুমাত্র যে ফরেনারদের জন্য তা কিন্তু না। জাপানিজ যারা স্টুডেন্ট, যারা ভার্সিটিতে পড়াশোনা করে, তারা কিন্তু সবাই পড়াশোনার কাছে ফাঁকে তারা কিন্তু কাজ করে কিন্তু। এবং কাজ করেই তারা তাদের যে আপনার হচ্ছে যে জীবন ধারণের জন্য যে খরচ প্লাস পড়াশোনার জন্য যে খরচ, সেগুলো কিন্তু কাভার করে। তো একজন বিদেশী বা আমরা যারা বিদেশে আসি পড়াশোনা করার জন্য জাপানে, পার্ট টাইম কাজ করে কিন্তু আমরা সেই কস্টটা, আমরা থাকা খাওয়ার খরচ, টিউশন ফি, ইভেন অনেকে তাদের পরিবারকেও কিন্তু মাসে মাসে কিছু টাকা পাঠানো সম্ভব। হ্যাঁ, এবং এই যে জাপানে যে পার্ট টাইম কাজ করে, এটা কিন্তু অনেক গুরুত্ব আছে। আপনি যদি পার্ট টাইম কাজ করেন, এই পার্ট টাইম যে কাজ করলেন আপনি, এটা কিন্তু আপনার রিয়েল টাইম একটা এক্সপেরিয়েন্স। এটা আপনি যখন পরবর্তীতে আপনি যখন পড়াশোনা শেষ করবেন, পড়াশোনা শেষ করলে এই পার্ট টাইম কাজটা আপনি অভিজ্ঞতা হিসেবে দেখাতে পারবেন। আপনি আপনার সিভিতে লিখতে পারবেন যে আমি ওইখানে পার্ট টাইম কাজ করছিলাম, আমি এই কাজ করছি আমি। তো এগুলো কিন্তু জাপানিজ যে চাকরি পাওয়ার ক্ষেত্রে জাপানিজ কোম্পানিগুলো খুব ভালোভাবে আপনার দেখে এবং এগুলোকে খুব মূল্য দেয় এগুলোকে খুব। কারণ এখানে আপনার প্রতিটা জিনিস এত সিস্টেমেটিক, এত সুন্দরভাবে, যে যখন আপনি পার্ট টাইম কাজ করবেন, তখন আপনাকে সবকিছু তারা শিখাবে, A to Z শিখাবে, কিভাবে কাজ করতে হয়, এই নিয়মগুলো কি, সবকিছু আপনি জানতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কোনো স্টুডেন্ট পার্ট টাইম কাজে কোথাও জয়েন করে, পার্ট টাইম কাজ করতে করতে তাদেরকে ওই কোম্পানিতেই ফুল টাইম কাজেরও কিন্তু অফার করে। তার মানে পার্ট টাইম কাজ করতে করতে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার পড়াশোনা শেষ হয়ে গেলে আপনি কিন্তু ওখানে ফুল টাইম জবেরও একটা অফার পেতে পারেন। তো এটা পার্ট টাইম কাজ করার সুবিধা। এবং পার্ট টাইম কাজ করলে যে এদের যে আপনার প্রফেশনাল লাইফের যে আপনার কালচার যেটা বলি বা যে নিয়মগুলো বলি, সেগুলো আপনি সুন্দরভাবে শিখতে পারবেন। এক কথায় পার্ট টাইম কাজ করার তো সুযোগ আছে। মাসে একটা আপনি সুন্দর একটা অ্যামাউন্ট, হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, যেটা দিয়ে আপনি থাকা খাওয়ার খরচ, টিউশন ফি কভার করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার প্রফেশনাল যে যোগ্যতাগুলো থাকা দরকার, সেই যোগ্যতাগুলো আপনি অর্জন করতে পারবেন। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আপনি শিখতে পারবেন, সেখানে প্র্যাকটিস করতে পারবেন ভালোভাবে। তো এই ভবিষ্যৎ কেরিয়ারের যে ভিত্তি যদি বলি, বেস যদি বলি, সেটাও কিন্তু এই পার্ট টাইম কাজ করার মধ্য দিয়ে আপনার গড়ে উঠবে আপনার। তো সুন্দর একটা কেরিয়ার যদি করতে চান, আমরা করতে চাই, তাহলে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজের ভূমিকা কিন্তু অনেক। এবং এতে কিন্তু আপনার হচ্ছে মানে আপনার কেরিয়ারটাকে আরো সুন্দর করছে। আপনার জাপানে থাকার জন্য যে জিনিসগুলো দরকার বা যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, সেটা কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যায় কিন্তু। তো এই গেল হচ্ছে আপনার জাপানে থাকাকালীন সময় পার্ট টাইম কাজের যে সুবিধাগুলো। এখন জাপানের সঙ্গে বাংলাদেশের বেসিক কিছু পার্থক্য আমি একটু বলতে চাই আপনাদের। জাস্ট আপনারা সবাই তো জানেন, বুঝেন, তারপর আমি আরেকটু ক্লিয়ার করতে চাই। জাপানে কিন্তু আপনার সময় সবকিছু। এখানে এরা সময়কে খুব বেশি মূল্যায়ন করে। সময় হচ্ছে এখানে মানি। সো সময় এরা কখনোই অপচয় করে না। সময় হচ্ছে এদের মূল্য, এবং এরা সবকিছু নিয়মের মধ্যে চলে। এরা নিয়মের বাইরে কোনো কিছু করে না। বাংলাদেশে আমরা নিয়মের বাইরে সবকিছু করি, এখানে সবকিছু নিয়মের মধ্যে হয়। আমাদের সময় কোনো দাম আমরা দেই না, কিন্তু এখানে সময় সবকিছু। যেমন ঘন্টায় তারা টাকা দেয়। আপনি ১ ঘন্টা কাজ করবেন, টাকা পাবেন আপনি। এখানে কোনো মিস নাই এটাতে। এটা হচ্ছে এদের সিস্টেম এদের। তো এটা হচ্ছে ১ম পার্থক্য। আরো কিছু বেসিক পার্থক্য আছে। যেমন আমাদের রাজীব স্যার বলে গেল, আপনি একটা স্টুডেন্ট যখন মানে এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাস করে, ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে তার জীবনে শুরু হয় যুদ্ধ। তার জীবনে নেমে আসে অনিশ্চয়তা। সে জানে না এরপরে সে কোথায় যাবে, কি করবে। আমি শুধু একটা এক্সাম্পল যদি আপনাকে বলি, আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে পড়ার সিস্টেমটা বাংলাদেশে, আমরা জানি যখন আমাদের ক্লাস 1 ডিসেম্বরে শেষ হয়, জানুয়ারিতে ক্লাস 2 শুরু। একই রকম ভাবে ক্লাস 6 যখন আমাদের ডিসেম্বরে শেষ হয়, ক্লাস 7 ডিসেম্বরে শুরু। কিন্তু আমরা জানি না, আমাদের যখন আমরা এসএসসি পাস করি, তখন আমরা কিন্তু জানি না যে আমাদের এইচএসসিটা কখন শুরু হবে। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি কিন্তু আমরা এটা। দেখেন, এসএসসি পাস করার রেজাল্টের পরে আমাদের শুরু হয় অ্যাডমিশন টেস্ট, ডিসিশন নেয়া, সার্কুলার দেয়। বিভিন্ন জায়গায় আমরা অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করি। সেখানে ৩ থেকে ৪ মাস খেয়ে ফেলে তারা কিন্তু। এসএসসিতে একটু কম। আপনি এইচএসসি পাস করলেন, তখন একই পাস রেজাল্ট হলো, তারপরে বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞপ্তি দেওয়া শুরু করলো। কোনো বিশ্ববিদ্যালয় ৬ মাস, ৩ মাস, ৫ মাস, ১ বছর পরেও পরীক্ষা নেয়।
অর্থাৎ এইচএসসি পাস করার পরে আপনি কোথায় যাবেন, আমরা কোথায় যাব, এটার সিদ্ধান্ত নিতে কোনো স্টুডেন্টের 1 বছর 1.5 বছর সময় লেগে যায়। কিন্তু সেটা কিন্তু ছিল না ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। তার মানে একটা সিস্টেমের মধ্যে ছিল। তাহলে কেন ওই সিস্টেমটা এসএসসি পাস করার পরে হচ্ছে না, এইচএসসি পাস করার পরে হচ্ছে না? এবং আপনি যদি কোনো ভার্সিটিতেও ঢুকেন বাংলাদেশে, অনার্স করেন, মাস্টার্স করেন, ডিগ্রি করেন, ভোকেশনাল পড়েন, পলিটেকনিক করেন, যাই পড়েন, এই যে পাস করলেন, পাস করার পরের আপনি চাকরির যে প্রসেস, ইন্টারভিউ দেওয়া, বিভিন্ন কোম্পানি সিলেকশন করা, এটা কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না কত সময় লাগবে আপনার। আপনি বিসিএস দিবেন, বিসিএস এর জন্য একবার দিলেন হলো না, 2 বার দিবেন, এরকম দিতেই থাকেন, ব্যাংকে ঘুরতেছেন। মানে এগুলো আমরা দেখি, আমাদের রিয়েল লাইফে দেখে আসছি, শুনে আসছি, অনেক গল্প, অনেক কিছুই, ব্যর্থতার, সফলতার গল্প। এটা বলার একটা কারণ যে এসএসসি এইচএসসি পাস করার পরে আমাদের কোনো নিশ্চয়তা নাই আমাদের কেরিয়ারের। যদিও আপনি ভালো মতো করে একটা অনার্স করলেন, ডিগ্রি পাস করলেন, তারপরের কেরিয়ারটাকে জানেন না। অর্থাৎ এইচএসসি পাস করার পরে আপনার চাকরি পাওয়া পর্যন্ত কারো অনেক শর্ট টাইমে হয়, কারো সেটা 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, কারো হয়ও না। আবারও আমি কেন বললাম এই কথাটা, এই যে আমাদের যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে সিস্টেমটা, জাপানে ক্লাস 1 থেকে আপনার কেরিয়ার চাকরি পাওয়া পর্যন্ত সেম সিস্টেম। এখানে কোনো সিস্টেম লস নাই। তার মানে যখন একটা ছেলে এসএসসি পাস করলো, জাপানে এসএসসি পাস করার 6 মাস থেকে 1 বছর আগে ঠিক হয় সে কোন কলেজে যাবে। আবার যখন একটা ছেলে কলেজে ভর্তি হলো, কলেজে যখন সে লাস্ট ইয়ারের একই রকম 6 মাস থেকে 1 বছর আগে তার ঠিক হয়ে যায় সে কোন কলেজে, কোন ভার্সিটিতে ভর্তি হবে বা কোন ভোকেশনাল কলেজে যাবে। ঠিক একই রকম কোনো স্টুডেন্ট যখন ভার্সিটির 3rd ইয়ারে পড়ে, তখন তার চাকরি কনফার্ম হয় সে কোন কোম্পানিতে যাবে। আপনি তাহলে বুঝেন যে সিস্টেমটা কিরকম। এটা আমি আবার যেটা বলতেছি, এটা কিন্তু কোনো গল্প নয়, এটা কোনো কল্পনা নয়, এটা কিন্তু একদম বাস্তব। কারণ এটা আমি যেমন বাস্তব সাক্ষী, আমি করে আসছি। আমি যখন পিএইচডির সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ি, তখন সেকেন্ড ইয়ারে আমি উঠলাম, তার 3 মাস পর আমার চাকরিটি কনফার্ম হলো। 9 মাস পরে আমি আমার ডিগ্রি পাবো, মানে আমার পিএইচডি শেষ হবে। 9 মাস আগে থেকে আমি কিন্তু কনফার্ম আমার চাকরি হয়ে গেছে, আমার সবকিছু শেষ, আমার সব প্রসেসিং করা। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা কখনোই হয় না, কখনোই হবে না। যদিও হয় সেটা কিন্তু আনসার্টেন। তো আমি বলতে চাচ্ছি একটাই, যে একটা ছেলে যে কিনা এখন এইচএসসি পড়তেছে, সে যদি বাংলাদেশে থাকে, ডেফিনেটলি বাংলাদেশে কিন্তু সুন্দর ক্যারিয়ার আছে, সুন্দর সবকিছু আছে, কিন্তু সেটা কিন্তু সবার জন্য না। সেটা কিন্তু খুবই সিলেক্টিভ, খুবই কম সংখ্যক ছাত্রদের জন্য। ওই যে আপনার এইচএসসি থেকে জব পাওয়া পর্যন্ত যে 7 থেকে 8 বছর যে স্ট্রাগল, তারপরেও যে অনিশ্চয়তা। জাপানে যদি আসেন, জাপানে যদি আপনি কোনো স্কুলে অ্যাডমিশন, জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাডমিশন হয়, আপনার কেরিয়ারটা মোটামুটি সেটেলড, মোটামুটি না, নিশ্চিত, আপনার চাকরি নিশ্চিত। কারণ আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে যখন 2 বছর কোর্স করবেন, 2 বছর কোর্স করার আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হওয়ার 6 মাস আগে মিনিমাম পরের যে আপনার ভোকেশনাল কলেজ নাকি ইউনিভার্সিটি, সেটা নির্ধারণ হয়ে যাবে। নাকি চাকরি করবেন সেটাও নির্ধারণ হয়ে যাবে। আপনি যদি ভোকেশনাল কলেজ বলতে বুঝাচ্ছি বাংলাদেশে কারিগরি শিক্ষার মতো। এখানে আপনার যেমন অটোমোবাইল মানে গাড়ির, নার্সিং, আইটি সেক্টর, অথবা আপনার হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, বিজনেস সেক্টর, আবার বিউটিশিয়ান, কনস্ট্রাকশন কাজ, মানে এইগুলোকে বলে হচ্ছে আপনার ভোকেশনাল কলেজ। এগুলো হচ্ছে আপনার স্পেশাল স্কিল রিলেটেড এডুকেশন। এটা হচ্ছে একটা। আর ইউনিভার্সিটি তো আপনি যখন ভোকেশনাল কলেজে বা ইউনিভার্সিটিতে যাবেন, ঠিক একই রকম ইউনিভার্সিটি পাস করার 1 বছর 6 মাস আগে আপনার চাকরি কনফার্ম হবে। এটা কিন্তু আপনার একদম নিশ্চিত কেরিয়ার। তার মানে কোনো টাইম গ্যাপ নাই। জাপানে এখন যদি আপনি যে এইচএসসি পাস করা ছেলে, সে যদি আসে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়, সে চাইলে 4 বছর পরে একটা পার্মানেন্ট জব ঢুকতে পারবে। 2 বছর ল্যাঙ্গুয়েজ, 2 বছর ভোকেশনাল কলেজ। আবার কেউ যদি ইউনিভার্সিটিতে যেতে চায়, তাহলে 2 বছর আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স আর 4 বছর ব্যাচেলার ডিগ্রি করে 4 বছর পরে সে নিশ্চিত একটা জব পাবে। কারণ ওই যে বললাম, জাপানে চাকরি অনেক কিন্তু লোকবল কম। সো আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে এখানে আসছেন প্রথম, তখন থেকেই আপনার ডেস্টিনেশন সেট হয়ে গেছে। তখন থেকে জাপান সরকার ভাবতেছে আপনাকে কোথায় সেট করা যায়।
আপনার জন্য তারা তৈরি করে রাখছে বিভিন্ন স্কোপ। শুধুমাত্র আপনাকে চুজ করতে হবে আপনি কোথায় যাবেন। আপনি কি নার্সিং করবেন, আপনি কি গাড়ির ইঞ্জিনিয়ার হবেন, নাকি আপনি ভার্সিটিতে যাবেন। আপনি যেটা চুজ করবেন সে অনুসারে আপনার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। এবং দেখেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, 6, 7, 8 বছর পরেও অনিশ্চয়তা। সেখানে এখানে এসে যদি আপনি সুন্দরভাবে সবকিছু করেন তাহলে 4 বছর অথবা 6 বছর পরে আপনার চাকরি নিশ্চিত। তবে অবশ্যই এটার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে। এটার জন্য ধৈর্য ধরে কিছুদিন কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ভাষা শিক্ষা। এবং এই ভাষা শিক্ষার সবচেয়ে আপনার মানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এবং জাপানে এসে ভাষা শিক্ষাটা শেষ করতে হবে সম্পূর্ণ। তারপরে আপনি আপনার কেরিয়ার চুজ করবেন। তাহলে এখন কথা হচ্ছে যে কিভাবে শুরু করবেন সেটা। সেজন্য আমাদের যে ইউমিকাতা, সেই ইউমিকাতাটা আমরা সেই পথ দেখাবো বা সেগুলো পরামর্শ দেব। সেটা ইউমিকাতাতে আমরা আপনাকে হচ্ছে সেই বাংলাদেশে জাপানে একটা স্কুলে আসার জন্য যে শিক্ষাটুকু যেই শিক্ষা বা যেই স্কিলটুকু দরকার প্রাথমিক পর্যায়ে, সেইটুকু বাংলাদেশে আপনাদেরকে আমরা প্রদান করব। আমরা ইউমিকাতাতে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখাবো, একটা মিনিমাম একটা যে আপনার লেভেল, সেই লেভেলটা পাস করাবো। পাস করানোর পরে এই জাপানের যে ভাষা শিক্ষা ইনস্টিটিউশন গুলো আছে, বললাম 600 ল্যাঙ্গুয়েজ স্কুল আছে জাপানে। 600 ল্যাঙ্গুয়েজ স্কুলে প্রতি বছর প্রায় 6 লাখের মতো স্টুডেন্ট তারা নিতে পারে। কিন্তু জাপানে প্রতি বছর 90,000 থেকে 1 লাখের মতো স্টুডেন্ট আসে। তার মধ্যে বাংলাদেশি আসে 1,000 থেকে 1500। হ্যাঁ, তো এই যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে আমরা আপনাদেরকে ভর্তি করানোর, অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আপনার মানে আমাদের মানে আমরা কি করব, আমরা সেটা হচ্ছে আমরা আপনাকে প্রথমে ভাষা শেখাবো বাংলাদেশে যে অনলাইনের মাধ্যমে। এবং এটা অনলাইন করার যে মেইন যে আপনার লক্ষ্য উদ্দেশ্য, যে আমরা জানি বাংলাদেশে কিন্তু অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জায়গা আছে। হ্যাঁ, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু সবার আপনার সহজলভ্য নয়। হয়তোবা আপনার কাছাকাছি নাই, হয়তোবা অন্য কোনো শহরে আছে, দূরে কোথাও আছে, যেটার জন্য আপনার যাওয়া সম্ভব না। এবং ওখানে গেলে থাকতে হবে, থাকার জন্য যে খরচ প্লাস হচ্ছে ওটার জন্য যে ব্যয়ভার সেটা আছে। সেগুলো সব থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা এটা অনলাইনে ভাষা শেখানোর এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। এই অনলাইনে আপনি বাসায় বসে অথবা আপনি আমাদের যে ফিজিক্যাল যে আমাদের একটা সেন্টার আছে একটা, ওইখানে আমরা অনলাইনের মাধ্যমে শেখাবো, সেখানে এসে আপনি ভাষা শিখতে পারেন। এবং জাপানে আসার জন্য আপনার বিমানের টিকিট কিন্তু ফার্স্ট না, মানে বিমানের টিকিট কাটলে জাপানে আসা যায়, কিন্তু বিমানের টিকিটের আগেও জাপানে আসার জন্য আপনার যেটা করতে হবে, ভাষাটা আগে শিখতে হবে। ভাষাটা শিখে একটা সার্টিফিকেট নিতে হবে বাংলাদেশ থেকে, যেটাকে বলতেছি N5। এবং তারপরে একটা স্কুল নির্বাচন করতে হবে। স্কুল নির্বাচন করলে সেই স্কুলে যদি ইন্টারভিউ দিয়ে আপনি সিলেক্টেড হন, তাহলে সেখানে আপনার অ্যাডমিশন দেওয়া হবে। এবং অ্যাডমিশন দিলে তারপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এই যে আপনার স্কুল নির্বাচন বলতেছি, হ্যাঁ, বা এই যে ডকুমেন্ট তৈরি করতে হবে, সবকিছু কিন্তু আমরা আপনাকে সহায়তা করব। আমরা ইউমিকাতে আমরা আপনাকে ভাষা শেখাবো। ভাষা শেখানোর পরে একটা যে সার্টিফিকেট দরকার, সেই সার্টিফিকেটের জন্য আমরা আপনাকে প্রিপেয়ার করব। এবং এই সঙ্গে সঙ্গে স্কুল নির্বাচন, জাপানে স্কুল নির্বাচন করব, ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করব। এবং সেই সঙ্গে সঙ্গে যে ডকুমেন্টগুলো তৈরি করতে হবে, ডকুমেন্টগুলো আমরা তৈরি করব। তৈরি করে আপনাদেরকে স্কুলে অ্যাডমিশন দেওয়াবো। অ্যাডমিশন দেওয়ানো হলে তারপরে যেটা হবে যে সেখান থেকে আপনার হচ্ছে একটা অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন আপনারা, যেটাকে বলে COE, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। সেটা পেলে তারপরে আপনারা বাংলাদেশে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং একই রকম ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে যে ডকুমেন্টগুলো দরকার, যে কাগজপত্রগুলো দরকার, সেগুলো অফকোর্স আপনারা করবেন। সেগুলো কিন্তু আমরা সেই কাজগুলোতে আপনাদেরকে সহায়তা করব, সার্বিক সহায়তা করব, সব সেবা প্রদান করব। এবং সে অনুসারে ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। ভিসা যদি পেয়ে যান, পাবেন ইনশাল্লাহ, তাহলে জাপানে আপনার কেরিয়ার আপনি শুরু করবেন স্টুডেন্ট হিসেবে। এই যে সার্বিক যে সহযোগিতা, যেই আপনার হচ্ছে প্রসেস, এই সবগুলো আপনাদের হাতের কাছে হয়তো একটা লিফলেট দেওয়া হয়েছে, কোনো কাগজ দেওয়া হয়েছে, ওইখানে প্রতিটা স্টেপ আমরা ওখানে বলে দিয়েছি, লেখা আছে। আপনারা যদি ওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু সম্পর্কে জানার থাকে, যেটা বললাম ফেসবুকে যে আপনারা ইনবক্স করতে পারেন, অথবা এখানেও আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা আপনাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সার দিব। তো এই হলো মোটামুটি ওভারঅল একটা আপনার ধারণা। এখন এই যে ইউমিকাতাটা কিন্তু আপনার জাস্ট ভাষা শিক্ষা এবং পরামর্শ কেন্দ্র, যেটা আপনাদের জাপানে আসার জন্য যে পথ প্রদর্শন করবে, সে পথটা প্রদর্শন করা হবে। হ্যাঁ, যেটা মানে মেইন যে বিষয়গুলো আমরা যেটা বললাম, আমরা কি কি সেবা দিব, কিভাবে কি করব, সবই বললাম। ভাষা শেখার পাশাপাশি আমরা সার্বিক সব ধরনের জাপানে আসা পর্যন্ত যে সেবা, এবং জাপানে আসার পরেও যে ধরনের পরামর্শ দরকার, যে আপনারা ল্যাঙ্গুয়েজ
পরে কোথায় যাবেন, কোন কলেজে যাবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন এবং কোথায় চাকরি করবেন, এ ধরনের পরামর্শ যদি দরকার হয় সেগুলো আমরা আপনাদেরকে প্রদান করবো। কারণ আমরা জাপানেই থাকি, জাপানেই আসি, এবং যখন আমাদের টিমটা বড় হবে আর আপনারা যখন আসবেন তখন সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব আমরা। এই হচ্ছে আমাদের ইউমিকাতার লক্ষ্য উদ্দেশ্য। এখন বাদ বাকিটুকু আপনার, মানে আপনার স্বপ্ন আর আমাদের হচ্ছে মিশন। আপনি স্বপ্ন দেখবেন, আপনার যে স্বপ্ন দেখতেছেন আপনি সে স্বপ্নটা দেখার রাইট অবশ্যই আপনার আছে, এবং সে স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন কিভাবে সেজন্য যত ধরনের পরামর্শ, যত ধরনের সার্বিক সহযোগিতা সেগুলো পাবেন আমাদের কাছ থেকে। যে কোনো বিষয়ে আপনি যদি আমাদের কাছে সাহায্য চান তাহলে সাহায্য অবশ্যই আমাদেরকে পাবেন, আমরা সে পরামর্শ দেবো। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা কিছু করা দরকার সবকিছুই আমরা করব। শুধু সাহস লাগবে আপনার, প্রচেষ্টা লাগবে আপনার, পরিশ্রম লাগবে আপনার, উদ্যম লাগবে আপনার, সঙ্গে আমরা আছি। এবং সবশেষে শুধু একটা কথাই বলতে চাই, জাপান শুধু একটা দেশ না, জাপান একটা সম্ভাবনা আপনার জন্য, দরজা, সম্ভাবনার স্বপ্ন আপনার জন্য। যেটা বারবারই বলতেছি, জাপান এমন একটা জায়গা যেখানে এদের অনেক অনেক লোক দরকার, অনেক লোক দরকার, তবে অবশ্যই আপনার স্কিল লোক দরকার। স্কিল লোক বলতে জাপানিজ ভাষা পারে, দক্ষতা আছে, এরকম লোক দরকার। এবং এই সম্ভাবনাময় দেশে আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি সাহস করেন, তাহলে জাপান আপনার জন্য বেস্ট। কারণ আপনি জানেন জাপানি জাতি অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত নিয়মানুবর্তিতা, এরা নিয়মকে অনেক শ্রদ্ধা করে, সময়কে অনেক দাম দেয়। আপনি যদি সেই পরিশ্রমটুকু করার সাহস দেখান, আপনি যদি সেই নিয়মটুকু পালন করার সাহস দেখান, তাহলে জাপান আপনার জন্য অপেক্ষা করছে। জাপান, আমরা আছি আপনাকে সে পথ দেখানোর জন্য, আমরা আপনাকে সে পথ দেখাবো, আমরা আপনাকে সকল ধরনের সার্বিক সহযোগিতা করব, পরামর্শ দেব। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে না, আপনি যদি অন্য যে কোনো বিষয়েও যদি আপনাদের কারো কোনো পরামর্শ করার প্রয়োজন হয়, কোনো ধরনের কোনো হেজিটেট ফিল করবেন না। ফেসবুক মেসেঞ্জার হোক, অথবা এখন হোক, অথবা পরে হোক, অথবা ইমেল হোক, যে কোনো সময় আমাদেরকে আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। সবশেষে এটাই আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিন, আপনারা আপনাদের কেরিয়ার সম্পর্কে চিন্তা করুন, আপনাদের জন্য যেটা সঠিক, যেটা ঠিক মনে হচ্ছে সেটা আপনারা শুধুমাত্র সিদ্ধান্ত নিন, আর আমরা আছি আপনাদের সহযোগিতা করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ কথা শোনার জন্য। আমি অনেক কথা বললাম, হয়তো এলোমেলো কথা হয়ে গেছে, বাট শোনার জন্য অনেক ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আবার করবেন। এখন আমাদের মানে আমি আমাদের আরেকজন যে স্পিকার আছে, যিনি কিনা মেইনলি এই ল্যাঙ্গুয়েজ যে কোর্স, ভাষা শিক্ষা, এটা পরিচালনা করবেন। তার সঙ্গে আমি থাকবো সহযোগিতায়, কারণ আমার যেহেতু অভিজ্ঞতা আছে টিচিং এর এবং আমি প্যাশন এটা আমার, আমি ওর সঙ্গে থাকবো, কিন্তু মেইনলি উনি পরিচালনা করবেন এবং আপনারা শেখাবেন। এবং উনি খুবই ব্রিলিয়ান্ট, উনি ল্যাঙ্গুয়েজে খুবই ভালো, এবং কারেন্ট স্টুডেন্ট যেহেতু, সো উনি জানে কিভাবে পড়ালে স্টুডেন্টরা বেস্ট নলেজটা নিতে পারবে এবং ভালোভাবে শিখতে পারবে। তো উনি এখন উনার এই জাপানে আসার যে জার্নিটা এবং যে অভিজ্ঞতাটুকু সেগুলো শেয়ার করবে। সেটা শেয়ার করলে হয়তো আপনারা কিছু অনুপ্রেরণা পাবেন, কিছু বুঝতে পারবেন, এবং আরো ভালোভাবে আপনাদের সিদ্ধান্ত নিতে হয়তো সহায়তা করবে। তো আমি আরমান সানকে আমি বলতেছি কিছু বলার জন্য। আরিগাতো গোজাইমাস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করতেছি। আপনারা যারা অনলাইনে এবং সরাসরি ক্লাসে উপস্থিত হয়ে আমাদের এই সেমিনারে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সামনে একজন শিক্ষক বলতে আসলে পথ প্রদর্শক, জাপানে আসার জন্য পথ প্রদর্শক হিসেবে আপনাদের সহযোগিতা করব, ওই হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমার শুরুতেই মাহমুদুল হাসান ভাই এবং বেলায়েত হোসেন ভাই জাপান সম্পর্কে এবং